আচ্ছা, আমরা পড়া শুরু করি। দেখেন তামাদি আইন ভাই, খুব খুব সংক্ষেপে শুনেন। তামাদি আইন সর্বপ্রথম পাস হয় 1859 সালে, এটা মনে রাখেন। আর 1871 সালে যখন তামাদি আইন পাস হয়, তখন সরকার কর্তৃক যে কোনো মামলা দায়েরের তামাদি মেয়াদ ছিল 60 বছর। যদি বলে তামাদি আইন সর্বপ্রথম পাস হয় কত সালে? 1859। দেওয়ানি কার্যবিধিও সর্বশেষ পাস হয় 1859। আচ্ছা, তো তামাদি আইন কার্যকর বর্তমান যেটা আছে, এটা পাস হয় 1908 সালে, কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। তামাদি আইন এইসব তারিখ মারিখ এগুলাতে প্রশ্ন আর আসে না, আর আসবেও বলেও মনে হয় না। যেটা মনে রাখেন, তামাদি আইনের মোট ধারা আছে 32টা, কার্যকর আছে 29টা, আর মোট তফসিল আছে 3টা, কার্যকর আছে 1টা। কোনটা? প্রথমটা। এবং প্রথম তফসিলে ভাগ। আর আরেকটা কথা বলা দরকার, যে তামাদি আইনের যে 29টা ধারা, এই 29টা ধারা হলো প্রসিডিউরাল, তবে 2টা ধারা সাবস্টেন্টিভ। সেটা হলো 26 আর 28, সুখাধিকার আর বিরুদ্ধ দখল। এই 2টা ধারা হচ্ছে আপনার সাবস্টেন্টিভ। তামাদি আইন অধিকার প্রতিকারকে পালিত করে, অধিকারকে করে না, কিন্তু 2টা ধারায় প্রতিকারও পালিত, অধিকারও পালিত। সেই 2টা ধারা হলো 26 আর 28। বুঝছেন? যে জিনিসটা খুব মনে রাখবেন, যে তামাদি আইনের প্রথম তফসিলকে 3 ভাগে ভাগ করছে। এটা আপনাদের কনসেপ্ট এখন অনেকজনের ক্লিয়ার না। 183টা অনুচ্ছেদে ভাগ করছে কয় ভাগে? 3 ভাগে। প্রথম বিভাগে আছে মামলা দায়েরের মোকদ্দমা 1 থেকে 149। দ্বিতীয় ভাগে আছে আপিলের মেয়াদ 150 থেকে 157। তৃতীয় ভাগে আছে দরখাস্ত 158 থেকে 183। এটা মনে রাখেন। তামাদি আইন আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। মামলার যে কারণ, এটা হলো ঘটনাগত প্রশ্ন, আর কারণের পর যে তামাদি মেয়াদ, এটা হলো আইনগত প্রশ্ন। তানভীর রে সনি খান বেদখল করছে 1 জানুয়ারি। তানভীর রে সনি খান যে বেদখল করছে, এটা হলো ঘটনাগত প্রশ্ন। আর বেদখলের পর থেকে 6 মাসের মধ্যে মামলা করতে হবে, করছে কিনা, এটা হলো আইনগত। বুঝছেন? তামাদি আইন মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ মূল ফৌজদারি মামলার কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ নাই। যৌক্তিক কারণ থাকলে 100 বছর পরেও দায়ের করা যায়। তবে ফৌজদারি আপিল ডিভিশন এগুলার ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। উদাহরণ দিছিলাম যে আপনি একজনের কাছ থেকে বাকি নিছেন, টাকা দেন নাই, সেও আপনার বিরুদ্ধে মামলা করে নাই। নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষে সে আর আপনার বিরুদ্ধে মামলা করলে কোনো প্রতিকার পাবে না, বাট তার অধিকার আছে। নেক্সট টাইম আবার আপনি তার কাছ থেকে কোনো কিছু নিয়ে যদি দাম দেন, তাহলে সে যদি ওই দামটা আগের বাকি বাবদ লিখে নেয় এবং বলে যে আপনার কাছে আবার আমি নতুন করে টাকা পাই, এটাও অবৈধ হবে না। বুঝতেন? তবে অবশ্যই অধিকার খাটানোর সুযোগ লাগবে। তবে তামাদি আইনের 2টা বিষয় আছে, এটা প্রতিকারেরও বারিত করে, অধিকারেরও বারিত করে। 26 আর 28। 26 আর 28। সংজ্ঞা মনে রাখবেন। 2-2 বিনিময় পত্র বলতে হুন্ডি আর চেক বোঝায়, হুন্ডি এবং চেক। ব্যবহার সত্য 2-5 ইজমেন্ট, চুক্তিগত সম্পর্ক হবে না। মকদ্দমা 2-10 মনে রাখবেন, 2-10 মকদ্দমা বলতে আপিল বা দরখাস্তকে বোঝাবে না। আজকে একটা প্রশ্ন আসছে যে তামাদি আইনে মকদ্দমা বলতে কোন মকদ্দমা বোঝায়? দেওয়ানি, রাজস্ব, ফৌজদারি? দেওয়ানি। তামাদি আইনে মকদ্দমা বলতে কোন মকদ্দমা? 2-10 যে মকদ্দমা বলতে কি মকদ্দমা বোঝায়? সুট। সুট মানে কি? দেওয়ানি। বুঝছেন? দু- দুইয়ের দুইয়ের সাথে আছে সরল বিশ্বাস। 2-এর সাথে আছে সরল বিশ্বাস। তো উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, মানে যথাযথ যত্ন এবং মনোযোগ। এই সংজ্ঞা তাহলে মনে রাখবেন। 2-2 বিনিময় পত্র, 2-5 ব্যবহার সত্য, 2-7 সরল বিশ্বাস, 2-10 মকদ্দমা। এই 4টা মনে রাখলে হবে। তামাদি আইনের 3 ধারা ভাই। নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষে মামলা, আপিল, দরখাস্ত দায়ের করলে কি হবে? খারিজ হবে।
বিবাদী আপত্তি করুক বা না করুক, খারিজ করাই বাধ্যতামূলক। আর এই জায়গায় আরজি খারিজ বলতে কি বোঝাবে? এই জায়গায় মামলা খারিজ বলতে আরজি খারিজ সমান সমান হলো ডিক্রি। কত ধারার শর্ত সাপেক্ষে? না, 4 থেকে 25। 4 থেকে 25 যদি বলে কত ধারার শর্ত সাপেক্ষে? 4 থেকে 25। আমরা 4 ধারাটা একটু পড়ে ফেলি। 4 ধারায় আছে হলো যেদিন মামলা আপনি দায়ের করবেন শেষ দিন, সেই শেষ দিনটা মামলা আপিল বা দরখাস্ত শেষ দিনটা যদি সরকারি ছুটির দিন হয়, তাহলে পরবর্তী যেদিন খুলবে সেই দিন মামলা আপিল দরখাস্ত দায়ের করা। এটা কত ধারা বলেন? 4 ধারা। 4 ধারা 3টা ক্ষেত্রে প্রযোজ্য, 3 ধারাও 3টা ক্ষেত্রে প্রযোজ্য। এই কানন সাহেব মিউট করেন। আমরা 5 ধারায় চলে আসি, বিলম্ব মওকুফ। 5 ধারা মনে রাখবেন মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, 5টা ক্ষেত্রে প্রযোজ্য। আপনার আপিলের অনুমতির দরখাস্ত, রায় রিভিউ দরখাস্ত, রিভিশন, আর হলো অন্য কোনো আবেদন। 5 ধারা ক্ষেত্রে যথোপযুক্ত কারণ 5 ধারায় নাই, বাট আদালত যদি আইনে পরিবর্তন, অসুস্থতা, দারিদ্রতা, তবে কোনো প্রকার গাফিলতা থাকলে, গাফিলতি বা অবহেলা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। বুঝছেন? 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, অর্থাৎ বিশেষ আইনের ক্ষেত্রে আপনি আপিল রিভিউ রিভিশন ঠিক সময় না করতে পারলে 5 ধারার সুবিধা আপনি পাবেন না। 6 ধারা আসেন, আইনগত অপারগতা। একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে আইনগত অপারগতা কত ধারা থেকে কত ধারা? 6, 7, 8 ও কত 9। কত কত বলেন? 6, 7, 8, 9। তো এখান থেকে 1 নাম্বার আসবে, আইনগত অপারগতা থেকে আসবে আসবে আসবে। এখন আইনগত অপারগতা ইনশাল্লাহ আসবে 3টা বিষয়: নাবালকত্ব, উন্মাদ, জড়বুদ্ধি। এটা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, প্রসিডিংস এর ক্ষেত্রে কার্যক্রম আর মূল মামলা একই, সুট আর প্রসিডিংস একই। আর হলো জারি মামলা, এক্সিকিউশন ডিক্রি, এটা শুধু বাদীর ক্ষেত্রে প্রযোজ্য আর ডিক্রিদারের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া আর কোনো ক্ষেত্রে প্রযোজ্য না। আপিল হোক, রিভিউ হোক, রিভিশন হোক, এগুলার ক্ষেত্রে কিন্তু 6 ধারা প্রযোজ্য না। ইভেন বিবাদী যদি নাবালক হয়, বিবাদীর ক্ষেত্রেও প্রযোজ্য না। এবং আপনাকে 6 ধারায় অপারগ থাকতে হবে যখন কারণ উদ্ভব হয়েছে, কারণ উদ্ভবের পরে অপারগ হলে হবে না। তো যখন আপনার অপারগতা অবসান হবে তারপর থেকে আপনার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 7 ধারায় বলছে যদি অপারগ থাকে একাধিক বাদী, একাধিক বাদীর মধ্যে একজন বা দুইজন যদি অপারগ থাকে, তাহলে যদি তাদের মানে তাদের সম্মতি ছাড়া যদি মামলা করার বিধান থাকে তাহলে করা যাবে, আর মামলা করার বিধান না থাকলে করা যাবে। 7 ধারা। 8 ধারা মনে রাখবেন স্পেশাল এক্সেপশনস, মানে বিশেষ ব্যতিক্রম। কোন কোন ধারা বিশেষ ব্যতিক্রম? 6 আর 7। বৈধ অপারগতার বিধান অগ্রকর মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। আর আপনার আইনগত অপারগতা অবসান হওয়ার পর বা আইনগত অপরাধ ব্যক্তি মারা যাওয়ার পর সর্বোচ্চ সময় পাওয়া যাবে কত? যে ক্ষেত্রে কোন মামলার তামাদি মেয়াদ 3 বছরের বেশি, সেই ক্ষেত্রে 8 ধারায় আপনি 3 বছরই পাবেন। আর যে ক্ষেত্রে কোনো মামলার মেয়াদ 3 বছরের কম, সেই ক্ষেত্রে পাবেন কত? যা আছে তাই। যাদের বিস্তারিত ব্যাখ্যা দরকার তারা আমাদের এর আগের মানে লেকচার দেখে নিয়েন। 1 বছর, 1 বছর, 12 বছর ধরেন কোন মামলার তামাদি মেয়াদ 12 বছর, এখন সে 15 বছর অপরগ ছিল, সুস্থ হওয়ার পর 3 বছর পাবে, 3 বছর। আর যদি কোনো মামলার তামাদি মেয়াদ 1 বছর, সুস্থ হওয়ার পরে 5 বছর অপরাধ ছিল, সুস্থ হওয়ার পরে 1 বছরই পাবে। কোনটা কোনটা বলেন? আচ্ছা ধন্যবাদ, আমি বের করি দাঁড়ান। 14 বছর বয়সী এটা দেখেন, 14 বছর বয়সী এক্স 2014 সালে চুক্তি বলবতের মামলা করার অধিকার লাভ করে। চুক্তি বলবতের মামলা তামাদি মেয়াদ 1 বছর। তো সে ছিল নাবালক। যদি বলেন যে নাবালক, তো বলে নাই, বলা লাগবে না, 14 বছর মানেই কি নাবালক। সাবালক হয় কয় বছরে? 18 বছর। তো
এক্স এর মামলা করার তামাদি মেয়াদ উত্তীর্ণ হবে, উত্তীর্ণর আগে আমি হিসাব করে শুরু হবে কবে? 18 বছর হওয়ার পর তার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না? কতদিন পাবে? চুক্তি বলবতের মামলা তামাদি মেয়াদ কত? 1 বছর। এটা কিন্তু 3 বছর পাবে না। তাহলে 1 বছর যদি পাই, তাহলে 14 সালে ছিল 14 বছর, তাহলে সাবালক হয়েছে কত সালে? 18 বছর। তাহলে 18 সালে, 18 সাল থেকে তার মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হয়েছে, শেষ হবে কবে? 19-এ। তাহলে উত্তীর্ণ হবে কত সালে? 19 সালে। দেখেন প্রশ্নে আসছে এক্স এর মামলা করার তামাদি মেয়াদ উত্তীর্ণ হবে ড্যাশ সালে। কত সালে? 19 সালে। বুঝছেন? 9 ধারা বিবিআই, কন্টিনিউয়াস রানিং অফ টাইম, অবিরাম চলন সময়ের। একবার আপনি অপরক ছিলেন, সুস্থ হয়েছেন, তামাদি মেয়াদ গণনা শুরু হয়েছে, আবার যদি পাগল হন আর থামবে না। একবার যদি সময় চলা শুরু হয় আর কিছু দ্বারা থামানো যাবে না। তবে 9 ধারার একটা ব্যতিক্রম হলো 13 ধারা। যদি 9 ধারায় কারণ উদ্ভব হয়, বিবাদী যদি বিদেশে থাকে, তাহলে যতকাল বিবাদী বিদেশে আছে ততকাল মামলা তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। বুঝছেন? বিবাদী বিদেশে থাকলে তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে কত ধারায়? 13। 10 ধারা ভাই, প্রকাশ্য ট্রাস্ট, ট্রাস্টির বিরুদ্ধে মামলার কোনো তামাদি মেয়াদ নাই। কি ট্রাস্ট হতে হবে? এক্সপ্রেস ট্রাস্ট। হেমুর বউ হিন্দু মুসলিম বৌদ্ধ দাতব্য উদ্দেশ্যে কিছু দান করলে প্রকাশ্য ট্রাস্ট বলে গণ্য হবে। হুম, জি। কি ভাই? কেন? আচ্ছা, তার বিরুদ্ধে তো তামাদি মেয়াদ নাই, আজীবন মামলা করা যাবে। আবার বিচারিক নজির অনুযায়ী নির্ধারিত হবে কেন? প্রশ্নটা বের করেন, আমি দেখবো। দেখেন 11 ধারা, বিদেশি চুক্তির উপর মামলা, লেক্স ফরি। বিদেশে চুক্তি হইলেও মামলা যদি বাংলাদেশে করেন, বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। কত ধারা? 11 ধারা। 12 ধারায় 4টা ক্ষেত্র, 4টা ক্ষেত্রে আপনি যদি মনে না রাখতে পারেন সমস্যা নাই। এই 4টা ক্ষেত্র আপনি মনে রাখবেন এইভাবে, যে যেদিন মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে, মানে যেদিন কারণ উদ্ভব হয়েছে সেটা বাদ যাবে, রায় ঘোষণা করতে বাদ যাবে, জাবেদা নকল সংগ্রহ করতে যে সময় লাগে বাদ যাবে, রোয়েদাদের নকল সংগ্রহ করতে যে সময় লাগে বাদ যাবে। আপনি যার প্রস্তুতি কেবল দুর্বল, বারো আপনি কুল কিনারা করতে পারতেছেন না, তার দাস মনে রাখেন সাবসেকশন গোল্লাই যাক। যেদিন ঘোষণা করবে সেই দিন বাদ, যেদিন মামলার কারণ উদ্ভব হয়েছে সেই দিন বাদ, আর ডিক্রি রায়ের কপি সংগ্রহ করতে যা লাগে সেই দিন বাদ। এই সব কিছু আছে কত ধারায়? 12 ধারায়। এবং 12 ধারায় বাদ দেওয়া আদালতের জন্য কি বাধ্যতামূলক। শেষ। 13 ধারা তো পড়েই ফেলছি। 13 ধারায় বিবাদী বিদেশ থাকলে কারণ উদ্ভবের পরে, এবং 13 ধারা হলো কিসের ব্যতিক্রম? 9 ধারা। 14 ধারা, ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে সৎ উদ্দেশ্যে যদি মামলা করেন, তাহলে প্রথম আদালতে যে ব্যয়িত সময় এটা বাদ যাবে তামাদি মেয়াদ গণনা হতে। কত ধারা? 14 ধারা। 14 ধারা দুইটা ক্ষেত্রে প্রযোজ্য, একটা হলো মকদ্দমা আর একটা হলো আবেদন। কি কি? মকদ্দমা আর আবেদন। এখন প্রশ্ন আসে, তাহলে এটাকে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? প্রযোজ্য, তবে বিশেষ আইনের আপিল। কোন আপিল? বিশেষ আইনের অধীন আপিল যদি আপনি ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করেন, তাহলে আপনি 14 ধারার সুবিধা পাবেন। কিন্তু বিশেষ আইনের আপিল আমি বুঝবো কিভাবে? যে আপিলের মেয়াদ আমাদের তামাদি আইনে নাই, সেই আপিল হলো বিশেষ আইন আপিল, বিশেষ আইন। বুঝছেন? এছাড়া 14 ধারায় বিলম্ব মওকুফের সুবিধা আরো দুইটা ক্ষেত্রে পাবেন ভাই। কোনটা? সেটা আপিল না, এটা মূল মামলা। জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই আমরা যেটা জানি, যে আমরা 14 ধারা জানি শুধু এখতিয়ারগত ত্রুটি, বাট অ্যাকচুয়ালি আরো দুইটা আছে। সেটা হলো কারণের অপসংযোগ, পক্ষগণের অপসংযোগ। এই দুইটাই আছে কততে? 14 ধারায়। হ্যাঁ, হ্যালো ভাই, 14 ধারা তাহলে মনে রাখবেন, এখতিয়ারগত ত্রুটি, কারণের অপসংযোগ, আর পক্ষগণের অপসংযোগ। 15 ধারা, যদি কোনো কারণে মামলার তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকে, আদালত স্থগিত করে, সেটা তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। এবং 15-র দুইটা মনে রাখবেন, সরকারের নোটিশ দিলে
এই নোটিশ জারির সময়টা বাদ যাবে, এটা 15-2। 16 ধারা, নিলাম রদের মামলায় যে তামাদি মেয়াদ আছে, নিলাম রদের মামলা যতদিন চলছে নিলাম ক্রেতা কর্তৃক মামলার ক্ষেত্রে নিলাম রদের তামাদি মেয়াদ গণনা বাদ যাবে। এটা হলো 16 ধারা। 17, আজকে ইংলিশ টাইটেল আসছে। 17 হলো, আপনি মনে রাখবেন যতদিন বেঁচে ছিলেন ততকাল পর্যন্ত কারণ উদ্ভব হয় নাই। মারা যাওয়ার পর কারণ উদ্ভব হইলে আপনার বৈধ প্রতিনিধিরা মামলা করতে পারবে। যদি তারা অপরাধ থাকে, তারা আহ, মানে অপারগতার অবসান হওয়ার পর মামলা করতে পারবে। 17-1। 17-2, যতদিন বেঁচে ছিলেন আপনার বিরুদ্ধে মামলা করে নাই, তাহলে আপনি মারা যাওয়ার পর আপনার বৈধ প্রতিনিধির বিরুদ্ধে মামলা করা যাবে। 17 বিধানটা অগ্রপরের মামলা, দখল পুনরুদ্ধার, বংশগত পদ লাভ এগুলার ক্ষেত্রে প্রযোজ্য না, এই মনে রাখবেন। অগ্রক্রয়, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, বংশগত পদ লাভ। 18 ধারা প্রতারণা, জাস্ট মনে রাখেন প্রতারণা। প্রতারণা কইরা যদি আপনার কোনো তামাদি মেয়াদ গোপন রাখা হয়, যেদিন থেকে জানবেন সেদিন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 18। 19, লিখিত প্রাপ্তি স্বীকার। লিখিত প্রাপ্তি স্বীকার, এটা লিখিত হইতে হবে, স্বাক্ষরিত হইতে হবে। তারিখ যদি না দেয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, এটা বৈধ প্রতিনিধি দ্বারা করা যাবে। যে মামলা করবে তার কাছে করা যাবে, অন্য কারো কাছেও করা যাবে, তবে লিখিত স্বীকার করতে হবে তামাদি মেয়াদ শেষ হওয়ার আগে। আর 19-এর ফলাফল আলোচনা করছে 20 আর 21। 20-এ বলছে টাকা পয়সা নিছেন, যদি ঋণ দেন বা সুদ দেন তাহলে আংশিক দিলে নতুন করে বা তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 20 আর 21-এ বলছে যদি একাধিক ব্যক্তি ঋণ নেন, একাধিক, তাহলে একজন দিছে আর একজন দেয় নাই, এটা ডিপেন্ড করে তারা কি যৌথ ছিল কিনা। যদি যৌথ থাকে তাহলে উভয়ের বিরুদ্ধে শুরু হবে, আর যার যার তার মতো হইলে একজন দিলে একজনের বিরুদ্ধেই শুরু হবে। 7 ধারার মতো, এটা হলো 21। 22, 22-এ আছে পক্ষ যুক্ত আর স্থলাভিষিক্ত, বাদী বা বিবাদী, যুক্ত বা স্থলাভিষিক্ত প্রতিস্থাপন। যেদিন থেকে যুক্ত করবে সেদিন থেকে তার বিরুদ্ধে মামলাটা গণনা মানে তামাদি মেয়াদ শুরু হয়েছে বলে গণ্য হবে। 22। 23 ভাই, অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল। যদি বারবার চুক্তি ভঙ্গ করে, আজ দেই কাল দেই পরশু দেই, শেষ পর্যন্ত না দিয়েই চলে গেছে, বুঝতে বুঝতে পারছেন? আপনি যদি আপনি যদি অকৃতকার্য হন, আপনি বলতে পারেন যে আমার সামর্থ্য নাই, আমি আর দিতে পারতেছি না, শেষ। কিন্তু তো যতবার চুক্তি ভঙ্গ করবেন ততবার তামাদি মেয়াদ গণনা নতুন করে শুরু হবে, বুঝছেন? এবং 19 আর 23-এর মধ্যে পার্থক্য কি? 19টা হলো লিখিত আর 23টা মৌখিক হতে পারে। আর যেগুলা কন্টিনিউইং ব্রেস, মানে মানে যে অন্যায়গুলো চলমান রয়েছে, সেগুলোর ক্ষেত্রে একাধিক মামলা করার দরকার নাই। মানে আপনার জমিতে সে প্রায়ই ঢুকে, 10 বার যদি ঢুকে 10টা মামলা করার দরকার নাই, কয়টা করবেন? একটা। সর্বশেষ যেদিন ঢুকছে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, বুঝছেন? 24 ধারা ক্ষতিপূরণের মামলা, তানভীর কালকে পারেন নাই। 24 ধারা হলো যেদিন থেকে প্রকৃত ক্ষতি শুরু হয়েছে, পুরো ক্ষতি হওয়ার দরকার নাই। ওই যে জমির পরিভাগের মালিক একজন, নিচের মালিক আর একজন, তাহলে নিচের মালিক যদি কয়লা সরায়, তাহলে যেদিন থেকে ধসে পড়া শুরু হবে, একেবারে ধসে পড়ার দরকার নাই, যেদিন থেকে ধসে পড়া শুরু হবে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কত মাসুদ? 24। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ব্যাখ্যা হওয়া যেদিন শুরু হয়েছে সেদিন থেকে, ওইটা আমরা যখন বই লিখবো তখন ওই উদাহরণ দিব, সমস্যা নাই। দেখেন, ধারা 25, দলিলে উল্লেখিত সময়ের গণনা। এটা তো জানেন, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই, আপনি একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে এমসিকিউ পাস, বলেন। না পারলে যে পাস করবেন না তা না, বাট উত্তর দিতে পারলে ইনশাল্লাহ পাস। বলেন, দণ্ডবিধিতে কি ক্যালেন্ডার বলছে? তামাদি আইন তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, দণ্ডবিধিতে কি ক্যালেন্ডার বলেন? তানভীর? ব্রিটিশ ক্যালেন্ডার। তো এই যদি আপনি নাও পড়েন, এই জায়গায় এসে যদি বসে থাকতেন, এই কানের মধ্যে বাজে না যে তামাদি আইন হলো কি গ্রেগরিয়ান আর দণ্ডবিধিতে কি ব্রিটিশ? জি, আচ্ছা, জি জি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন তো, তাহলে যদি বলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার কত দ্বারা?
25। জি, আসেন সুখাধিকার। তানবীর, সুখাধিকার কি জমির মালিকানা দাবি করে? জমির মালিক, না না না, সুখাধিকার মালিকানা সুখাধিকার আলো বাতাস, মালিকানা, আলো বাতাস হাঁটার অধিকার, ভালোবাসা সুখাধিকার হিসেবে দাবি করতে পারবেন? এটা যাই হোক, 20 মিনিট। বেসরকারির ক্ষেত্রে 30 বছর, সরকারি ক্ষেত্রে কত? 60। আর বাধা দেওয়ার কয় বছরের মধ্যে? 2 বছর। যদি এর মধ্যে অনুমতি নেন, তাহলে হবে। অনুমতি নিলে এর আগের সময় বাদ, অনুমতি যেদিন থেকে নিছেন সেদিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 26 ধারার বলে অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন, সত্ত্ব অর্জনকারী সুখাধিকার। সুখাধিকার সময় গণনার ক্ষেত্রে কি কি বাদ যাবে এটা বলছে 27 ধারায়। 27 ধারায় বলছে যে যতদিন জীবন সত্ত্বে অধিকার থাকে সেই মেয়াদ, আর লিজের মেয়াদ হইতে হবে 3 বছরের বেশি। জীবন সত্ত্ব যে কোনো দিন হতে পারে, আর লিজের মেয়াদ কত? 3 বছরের বেশি। আর যে রিভার্সনার পরবর্তীতে যে মালিক হয়েছে সে বাধাটা দিবে কয়দিনের মধ্যে? 3 বছর। উদাহরণ বহুবার দিচ্ছি, যারা অনলাইনে আছেন যদি মনে করেন বিস্তারিত বোঝার দরকার, তাহলে তামাদি আইনের এর 3-4 ক্লাস আগে লেকচারটা দেখেন। জাস্ট বাদ যাবে হচ্ছে কি কি, জীবন সত্ত্বের সময় অথবা লিজের মেয়াদ যদি কত 3 বছরের বেশি হয়। আর রিভার্সনার মালিক হওয়ার পরেই বাধা দিবে কয়দিনের মধ্যে? আমি বহুবার দিছি। রিভার্সনার কত দাঁড়ায়? 27 দাঁড়ায়। রিভার্সনার মানে কি? বহু উত্তরাধিকারী বা ভাবি উত্তরাধিকারী, বুঝছেন? কেন মাসুদ, এই বুড়ো বয়সে এই কথা বললি হবে? সে বাধা দিবে, মামলা কি সে করবে? বাধা দিবে 3 বছরের মধ্যে, মামলা তো সর্বদাই 2। মাসুদিন মাথাও গরম হয় দেখছেন। আচ্ছা, 28 দ্বারা ভাই, 28 দ্বারা খুব সিম্পল, এটারে বলে এক্সটেনটিভ প্রেসক্রিপশন, সত্ত্ব বিলোপকারী সুখাধিকার। ভাই সুখাধিকার শুনলেই 26 দাগায়েন না, যদি বলে সত্ত্ব অর্জনকারী সুখাধিকার 26, সত্ত্ব বিলোপকারী সুখাধিকার 28। ঠিক আছে, প্রশ্নকর্তারা আপনারা ফাঁদে ফেলার চেষ্টা করবে, এবং মেইনলি থাক অপ্রাসঙ্গিক কথা, রিটেনে আপনাদের অনেক কথা বলবো। তো সম্পত্তিতে অধিকারের বিলুপ্তি, যদি আপনি বেদখল হন, বেদখল হওয়ার 12 বছরের মধ্যে মামলা যদি না করেন, তাহলে ওই সম্পত্তিতে আপনার সত্ত্ব কি হয়ে যাবে? বিলুপ্ত। তবে এই জায়গায় আপনি যদি অনুমতি নিয়ে থাকেন তাহলে বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না, বুঝছেন? যদি ওই পলাই পলাইয়া থাকে তাহলে বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না। বাঘের মতো থাকতে হবে যে আমি এই জায়গায় আসি, তো সাহস থাকলে মামলা কর, বুঝছেন? আর সে 12 বছরের মধ্যে কোনো মামলা করে নাই। 29 ধারা বিশেষ আইন, কে রতিন সাহেব এত কনফিউশন কে জীবনে বলেন? 12 ধারায় কোন জায়গায় ইংরেজি টার্ম পাইলেন? না 26? 29 ধারা দেখেন, 29 কতিপয় আইনের অপ্রযোজ্যতা, বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য কিনা। বিশেষ আইনের ক্ষেত্রে এক কথায় বলে যায়, তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য, 4 ধারা প্রযোজ্য, 9 থেকে 18 ধারা প্রযোজ্য, 9 থেকে কত 18, আর হলো 22। এগুলা ছাড়া আর কোনো ধারা প্রযোজ্য না। 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18, আর কত? তবে কথা আছে ভাই, যদি কোনো আইনে বলা থাকে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে, তাহলে 5 ধারা প্রযোজ্য হবে। উদাহরণ বলতে পারেন কোনটা? আমরা সর্বশেষ পড়ছি, অনলাইন অফলাইনে বলেন দিই পারেন কিনা। না, সর্বশেষ একটা আইন পড়ছি যে জায়গায় বলছে তামাদি আইনের 5 ও 12 ধারা প্রযোজ্য হবে। বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল ওই জায়গায় ট্রাইব্যুনালের ক্ষেত্রে বলছে যে তামাদি আইনের 5 ও 12 ধারা প্রযোজ্য হবে, বুঝছেন? বিবাহ বিচ্ছেদের আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না। চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না। আর সুখাধিকার 1882 সাল যে জায়গায় প্রযোজ্য সে জায়গায় তামাদি আইন প্রযোজ্য হবে না। ধারা শেষ। ভাই তামাদি আইনের প্রথম তফসিল যদি বলে, তামাদি আইনের অনুচ্ছেদ গুলো কত তফসিলে বলছে? প্রথম তফসিল। মোট কয়টা অনুচ্ছেদ? কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। প্রথম ভাগ হলো মূল মামলা 1 থেকে 149, দ্বিতীয় ভাগ হলো আপিল 150 থেকে 157, তৃতীয় ভাগ হলো
দরখাস্ত 158 থেকে 183। তামাদি আইনে যদি বলে যে সর্বোচ্চ তামাদি মেয়াদ কত, 60 বছর মামলার ক্ষেত্রে। যদি বলে সর্বনিম্ন তামাদি মেয়াদ কত, 7 দিন। যদি বলে মামলার ক্ষেত্রে সর্বনিম্ন তামাদি মেয়াদ কত, 90 দিন। প্রশ্নটারে দেখবেন ওই জায়গায় কি চাইছে, আগে এক্সাইটেড হবেন না, ঠিক আছে? ওই জায়গায় ফাঁদ পাতা থাকতে পারে, তবে আমার এই জায়গা যত ফাঁদ পাতা থাকে ওই জায়গাও তো থাকবে না, তাও একটু লক্ষ্য করেন। আচ্ছা আচ্ছা দেখেন, আচ্ছা ভাই আমরা অনুচ্ছেদ অনুচ্ছেদ 2-এ আসি। অনুচ্ছেদ 2 পড়বেন। দেশের প্রচলিত কোন আইন অনুসারে কোন কাজ করা বা করা থেকে বিরত থাকলে ক্ষতিপূরণের মামলা 90 দিন। অনুচ্ছেদ 3 সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলা 6 মাস। অনুচ্ছেদ 10 অগ্রক্রয়ের মামলা 1 বছর। যদি ক্রেতা দখল নাই, দখল থেকে 1 বছর। যদি দখল না নেয়, যেদিন দলিল নিবন্ধিত হয়েছে তখন থেকে 1 বছর। দখলও নেয় নাই, দলিল নিবন্ধিত হয় নাই, তাহলে 120 অনুচ্ছেদ অনুসারে 6 বছর। এছাড়া রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 93 ধারা অনুসারে কৃষি জমির ক্ষেত্রে অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ 3 বছর। 16 ধারা আমরা পড়বো। 16 ধারা রাজস্ব বিভাগ সরকারের বিরুদ্ধে বকেয়া রাজস্বের মামলা করছে, তামাদি মেয়াদ 1 বছর। 19 ধারা মিথ্যা বা অন্যায় কারাদণ্ড, ফলস ইমপ্রিজনমেন্ট 1 বছর। আপনার অনুচ্ছেদ মনে না থাকলে সমস্যা নাই, মনে রাখেন মিথ্যা বা অন্যায় কারাদণ্ড 1 বছর। 23 ধারা বিদ্বেষমূলক ভাবে ফৌজদারিতে যদি কাউরে সোপর্দ করে খালাস হওয়ার পর থেকে ক্ষতিপূরণের মামলা 1 বছর। কুৎসা লিখিত, লাইবেল লিখিত, লিখিত হোক বা মৌখিক হোক, মানহানির মামলার তামাদি মেয়াদ মনে করবেন 1 বছর। তানভীর, ফৌজদারি কার্যবিধি অনুসারে মানে দণ্ডবিধি অনুসারে মানহানির মামলার তামাদি মেয়াদ কতদিন? দণ্ডবিধি অনুসারে মানহানির মামলার তামাদি মেয়াদ কতদিন, দ্রুত বলেন। 1 বছর। 1 বছর। দণ্ডবিধি অনুসারে মানহানির মামলার তামাদি মেয়াদ 1 বছর। কিন্তু দণ্ডবিধিতে তো একটা আমাদের মেয়াদ নাই। ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ প্রযোজ্য না। মানহানির মামলা যদি দেওয়ানি আদালত করি সেই ক্ষেত্রে কয় বছর? 1 বছর। বুঝলেন না? দণ্ডবিধিতে আছে 499। হ্যাঁ আচ্ছা, দেখেন 39 দেখেন 39 স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশ, ট্রেসপাস, কত বছর? 3 বছর। উদাহরণ দিচ্ছি, স্থাবর সম্পত্তির অনধিকার প্রবেশ ক্ষতিপূরণের মামলা করবেন ওই স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায় দেওয়ানি কার্যবিধি 16 ধারা। কত ধারা? 16 ধারা। কপিরাইটের মামলা বিবিআই 3 বছর। 44 নাবালক মামলা করবে সাবালক হওয়ার পর 3 বছর। 48 49 অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার, কয় বছর? 3 বছর। চলে আসি আমরা পুলিশ থেকে যা আছে সব। অর্থ আদায়ের মামলা যত আছে সব 3 বছর, শুধু 2টা ছাড়া 16 আর 132। 16তে বলছে বকেয়া রাজস্ব আদায়ের মামলা সরকারের বিরুদ্ধে রাজস্ব বিভাগ কর্তৃক 1 বছর। আর 132-এ যেটা আছে 12 বছর। ওই জায়গায় আছে স্থাবর সম্পত্তি যে টাকার বিনিময়ে রাখা আছে সেই টাকা পাওয়ার মামলা কত বছর? 12 বছর। তো একটু যদি ওই জায়গায় চলে যায় 132 একটু চলে যায়, দেখেন 132টা বের করেন। বন্ধক মানে ফরক্লোজার বা রিডিমশন না, বন্ধক না, অর্থ আদায়ের মামলা। বন্ধক বললে তো বন্ধক হতে, অর্থ আদায়ের মামলা। যে প্রাপ্য টাকার জন্য স্থাবর সম্পত্তি দায়বদ্ধ থাকে তা আদায়ের জন্য মামলা, কত বছর? 12 বছর। এটা বন্ধক মানে ফরক্লোজার বা রিডিমশন না, এটা অর্থ আদায়ের মামলা। আমার স্থাবর সম্পত্তি যদি দায়বদ্ধ থাকে তাহলে সেই টাকা, হ্যাঁ ধন্যবাদ, ওইটা এখন ব্যাংকের কাছে দায়বদ্ধ। ব্যাংক যদি অর্থটা আদায় করতে চায় তাহলে মামলা করবে 12 বছরের মধ্যে। ব্যাংক যদি ওই সম্পত্তি নিলামে তুলে বিক্রি করতে চায় তাহলে ফরক্লোজারে মামলা করবে 60 বছর। বুঝছেন? কারণ ব্যাংক কি টাকা চাচ্ছে নাকি যে সম্পত্তি দায়বদ্ধ আছে সেটা বিক্রি করে টাকা চাচ্ছে, সেটা হলো অন্য বিষয়। তাহলে আপনি জাস্ট অর্থ আদায়ের মামলা 16-তে 1 বছর, 132-এ 12 বছর, আর মাঝে যত অর্থ আদায় মামলা আছে সব কত? 3 বছর। বুঝছেন তানভীর? 84-তে চলে আসেন। 84 আইনজীবী মামলা করবে খরচ আদায়ের জন্য, কত বছর?
3 বছর। আমরা চলে আসি দলিল বাতিল 91 অনুচ্ছেদ, 3 বছর। 92 93 ঘোষণামূলক মামলা, রেজিস্ট্রি হইলে 92 3 বছর, অরেজিস্ট্রি হইলে কত? 94 তো 3 বছর। দলিল সংশোধন 95 96 কয় বছর? 3 বছর। প্রতারণা হইলে কত? সরি, প্রতারণা হইলে 95 আর ভুল হইলে 96। 31 ধারা মামলা, কোন আইনে 31 ধারা? আচ্ছা, আপনি দেনমোহর আসলেই 3 বছর, তাতে বিলম্বিত হোক বা অবিলম্বে হোক, এটা মনে রাখেন। 103 আর 104 দেনমোহরের টাকা আসলেই কয় বছর? 3 বছর। 109 মধ্যবর্তী মুনাফা 3 বছর। 113 চুক্তি প্রবলের মামলা, যেদিন অস্বীকার করছে বা মেয়াদ থাকলে সেদিন থেকে 1 বছর। 114 চুক্তি রদ, কত বছর? 1 বছর। তানভীর, তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয় কত সালে? সর্বশেষ 2004। দ্রুত বলেন, সর্বশেষ সংশোধিত আইন কত সালে? আপনি বলেন, মুন্নি বলেন। মাহবুব সাহেব, কত সালে? এই রথিন, কত সালে? তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয় কত সালে? 2004। 2004। ব্রেক দেওয়ার আর সময় নাই, ব্রেক, আমার এখন ব্রেক ড্যান্স দিতে হবে, একবারে শেষ করে দিব। দেখেন, 113 আর 114 অনুচ্ছেদ সর্বশেষ সংশোধন করতে, আগে এই জায়গা ছিল 3 বছর, এখন হয়েছে 1 বছর। 2004। পোষ্যপত্র বৈধ ও অবৈধ ঘোষণামূলক মামলা 6 বছর। 120 বিবিআই, যে মামলার তামাদি মেয়াদ কোনো জায়গায় উল্লেখ নাই, 6 বছর। নিষেধাজ্ঞা, ঘোষণা, এগুলার তামাদি মেয়াদ কত বছর? 6 বছর। 124টা পড়েন, 24 বংশগত বদলাভ কত? 12 বছর। হেরিডিটারি অফিস। 128 29 খোরপোশ হিন্দু মহিলা, হিন্দু মহিলা খোরপোশ মানে হলো ভরণ পোষণ, মেইনটেনেন্স, কত বছর? 12 বছর। 35 তো 132 তো আমরা পড়ছি। 35-এ বলতে বন্ধক, বন্ধকি স্থাবর সম্পত্তির দখলে নেওয়ার, এটা রিডিমশন অফ ফরক্লোজারও না, বন্ধকি স্থাবর সম্পত্তির দখলে চাইতেছে বন্ধক গ্রহীতা, 12 বছর। 12 বছর। আচ্ছা, আমরা 142 একটু আগেই ব্যাখ্যা করছি, 8 ধারার মামলা তামাদি মেয়াদ বেদখল হইলে 12 বছর। বেদখল হই নাই, সত্য অস্বীকার করছে, 144-এ 12 বছর। 147 48 ফরক্লোজার রিডিমশন, বন্ধকের মামলা হইলে কত বছর? 60 বছর। সরকার কোনো মামলা করলে 149-এ কয় বছর? 60 বছর। ধন্যবাদ। আমরা আপিলে চলে আসি, খুব দ্রুত দেখেন। আপনি আল্লাহ ভরসা, হতাশ হবেন না। দেখেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল, বিবিআই 7 দিন। 154 153 154-তে আসেন। হাইকোর্ট ব্যতীত ফৌজদারি মামলায় আপিল, জেলা জজ বলেন বা দায়রা জজ বলেন, মানে দায়রা জজ অথবা সরি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন বা মহানগর দায়রা জজ 30 দিন। হাইকোর্টে গেলে 155-তে 60 দিন। এই জায়গা 155-তে দণ্ডাদেশের বিরুদ্ধেও আপিল, আবার অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধেও আপিল। হাইকোর্টে গেলেই 160 দিন। খালাসের বিরুদ্ধে আপিল একই চালু, পিপি করবে। 157-তে কয় মাস? 6 মাস। আচ্ছা, দেওয়ানি মামলার ক্ষেত্রে 152, জেলা জজের কাছে 152 30 দিন। আর 157 হাইকোর্ট বিভাগে কয় দিন? 90 দিন। খুব কমন প্রশ্ন আসবে, আপনারা পাবেন ইনশাল্লাহ, হতাশ হবেন না। আচ্ছা, হাইকোর্ট, এত ফোন আসে কে আজকে? হ্যালো, আসসালামু আলাইকুম। তো ভাই, আপনাদেরও রাত হয়ে গেছে দেখেন। তো 151টা বিবিআই, 151 হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো ডিক্রি দিয়ে থাকে, আদেশ দেওয়া থাকে, সেটার বিরুদ্ধে আপিল 120, মানে শুধু 20। আমি একটু একবারে বলে যাই, আমাদের হাইকোর্টের আদি এখতিয়ার রিলেটেড 3টা অনুষ্ঠিত আছে। 151-তে আপিল 20 দিন, হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে কোনো আদেশ ডিক্রি দিলে রিভিউ 162-তে 20 দিন, হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে কোনো ডিক্রি দিলে জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে 183। তো
এই 3টা ভিভিআই যে কোনো একটা এসে যেতে পারে। 153 পড়া লাগবে না, বাদ দেন। হুম। আমি যদি 151 থেকে 157 পর্যন্ত সব পারি, 153 না পারলে সমস্যা নাই, বাকিগুলো পারা যাবে। বাকিগুলো যেহেতু পারি, ওইটা না জানলে সমস্যা নাই। বুঝছেন? এই শুধু রিভিউ 161, স্মল কস এখতিয়ার এর বিরুদ্ধে রিভিউ তামাদি মেয়াদ 15 দিন। কি রথিন সাহেব এটা কনফিউজ কি হয়েছে? স্মল কস এখতিয়ারের সিদ্ধান্ত দিলে রিভিউ কয়দিন? 15 দিন। আর হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে দিলে রিভিউ কত দিন? 20 দিন। আর একটা রিভিউ আছে 173-এ, কয়দিন? 90 দিন। 173-এর একটা রিভিউ আছে, কয়দিন? তানভীর, হাইকোর্টের রিভিউ কখনো 90 দিন, কখনো 20 দিন, জানেন? আদি এখতিয়ার প্রয়োগে দিলে 20 দিন। আর যদি নর্মালি যে পাওয়ার আছে সেটা সেই অনুযায়ী আদেশ দিলে কত? 90 দিন। বুঝেন নাই বোধহয়? যে মামলাটা হাইকোর্টে হইছে সেই মামলার আদেশের বিরুদ্ধে রিভিউ 20 দিন, আর যে মামলাটা নিম্ন আদালত থেকে হাইকোর্টে গেছে সেই মামলার রিভিউর ক্ষেত্রে 90 দিন। মামলা খারিজ আদেশ রদ, একতরফা ডিক্রি রদ 163, 64, 30 দিন। 173, 77 মনে রাখবেন, কায়মোকাম 90 দিন। 173, 77 কায়মোকাম কয় দিন? 90 দিন। কায়মোকাম করতে ব্যর্থ হলে মামলা অ্যাবেট হয়। 171-এ বাতিল আদেশ বাতিলের আবেদন 60 দিন। একটা ব্যতিক্রম অনুচ্ছেদ, বাতিল আদেশ বাতিল কয়দিন? 60 দিন। আপিল খারিজ আর আপিল পুনঃশুনানির ক্ষেত্রে আপিল পুনঃগ্রহণ এবং পুনঃশুনানির আবেদন করতে হয় 168, 69, 30 দিন। বিক্রয় রদের আবেদন করতে হয় 21 আদেশের 89, 90-তে 30 দিন। কতদিন? 30 দিন। আপনি তামাদি আইনের কোন আবেদন যদি আসে, শুধু কায়মোকাম হলো 90 দিন, আর বাতিল আদেশ বাতিল 60 দিন, আর ম্যাক্সিমাম জায়গায় 30 দিন করে আছে। একটু গেস করেন। 170-এ নিঃস্ব ব্যক্তির আপিলের তামাদি মেয়াদ কয়দিন? 30 দিন। আর চলে আসেন 180, ডিক্রি জারি, ডিক্রি মানে ওই যে নিলাম ক্রেতা যে সম্পত্তির দখলের মামলা করবে, কতদিন? 3 বছর। 181 বিবিআই ভাই, 181 পড়বেন। যে দরখাস্তের কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ নাই, সেই দরখাস্তের তামাদি মেয়াদ হবে কত বছর? 3 বছর। 182, জারি মামলার তামাদি মেয়াদ 3 বছর, যদি নিবন্ধিত হয় কত বছর? 6 বছর। আর ডিক্রিটা যদি সংশোধিত হয়, সংশোধনের থেকে 3 বছর কাউন্ট হবে। আর 183 হলো হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোনো ডিক্রি দিলে জারি মামলা করতে হবে কত বছর? 12 বছর। তো এই ছিল আপনাদের তামাদি মেয়াদ, তামাদি আইন। যারা যারা পড়ছেন কষ্ট করে হলেও একটু দেখে ফেলেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। অনলাইনে যারা আছেন আপনাদের জন্য কিছু বাণী আছে, এই বাণীগুলো আগামীকাল দিব। অফলাইনে সবার হয়ে গেছে, অনলাইনে এই মুহূর্তে তো সবাই নাই। আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু কথা বলবো, শুভকামনা জানাবো বা দিক নির্দেশনা দিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই মুহূর্তে সবার সুস্থ থাকাটা খুব জরুরি, মানসিক ভাবে, শারীরিক ভাবে। কেউ কোনো প্রকার অনৈতিক কোনো জিনিসের প্রতি মানে দৃষ্টি দিবেন না। এই মুহূর্তে সবাই সুস্থ থাকেন। ঢাকা বাইরে থেকে যারা যাচ্ছেন তারা বোতলের পানি কিনে খায়েন, বাইরের হোটেলের পানি খায়েন না। আর চেষ্টা করবেন আগামীকাল এই ঢাকা চলে যাওয়ার, কেউ শুক্রবারে ঢাকা যাবেন না। আর যতটুকু আমরা পড়ছি ইনশাল্লাহ আপনারা সবাই পাশের যোগ্য। তো এখানে কেউ আপনারা হতাশ হবেন না, মনে করবেন যে আপনার যে প্রস্তুতি আছে এটা সর্বোচ্চ প্রস্তুতি। আপনি যদি না জানেন, এই জিনিসটা কেউ জানে না। পরীক্ষার হলে আপনি যে সিগনেচার দিচ্ছেন এই সিগনেচারটা দেখে যায়েন, একটু ইতিবাচক থাকবেন। মনের মধ্যে পারবো না এই জিনিসটা আইনেন না। যে যে ধর্মাবলম্বী আছেন সেই ধর্ম অনুসারে আল্লাহরে ডাকেন, ভগবানের ডাকেন, ঈশ্বরের ডাকেন। নার্ভাস হবেন না, আল্লাহ ভরসা। সবাই ভালো থাকেন, কথা হবে ইনশাল্লাহ। কোনো সমস্যা হইলে, কোনো কিছু জানার থাকলে আমি আপনাদের সাথে সব সার্বক্ষণিক আছি, আমার সাথে যোগাযোগ করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।